আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল থেকে সারা দেশে করোনার টিকা দেয়া শুরু, 1000-এরও বেশি কেন্দ্র প্রস্তুত। নতুন বছরের 1 মাস পার হলেও বোর্ডের বই পায়নি অনেক শিক্ষার্থী, লেখাপড়া বিঘ্নিত। হাতিরঝিলে 300-রও বেশি বখাটে আটকের পর বিনোদন প্রেমীদের স্বস্তি, উৎপাত ঠেকাতে থাকবে সাদা পোশাকের পুলিশ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র তাপসের নির্দেশনা মানছে না কেউ, গৃহস্থালী ময়লা আবর্জনা নিয়ে বিপাকে দক্ষিণ সিটির মানুষ। এবং চট্টগ্রামে 394 রানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। সারা দেশে একযোগে কাল শুরু হচ্ছে করোনার টিকা দেয়া। এজন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে 49টি কেন্দ্র করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি হাসপাতালগুলোতেও টিকা দেয়া হবে। সব মিলিয়ে 1000-এর বেশি কেন্দ্রে টিকা প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। করোনার টিকা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে তৈরি করা হয়েছে আলাদা বুথ। রাজধানীতে ঢাকা উত্তর সিটি 30টি এবং দক্ষিণে 19টি টিকা কেন্দ্রে কাজ করবে 300-রও বেশি টিম। এরই মধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভ্যাকসিন গ্রহণকারীদের 8 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে কেন্দ্রগুলোতে। নর্মাল ভ্যাকসিনের মতোই দেওয়া হয়, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, 0.5 ml। যাদের ডায়াবেটিস থাকে, হাই হাইপারটেনশন থাকে, তাদের টিকা এই টিকাটা দিতে আমরা তাদেরকে উৎসাহিত করব যে আপনারা আসেন, তাতে কোনো সমস্যা হবে না। এইএফআই ম্যানেজমেন্ট একটা সেন্ট্রাল কমিটি আছে, এখানে একটা আমাদের লোকাল একটা কমিটি আছে। আমাদের সবসময় কিন্তু ইমার্জেন্সি ডাক্তাররা এখানে প্রস্তুত থাকবেন, 2টা বেড প্রস্তুত থাকবে, তাদের ইমার্জেন্সি মেডিসিন থেকে শুরু করে সব কিছু এখানে রেডি থাকবে, অক্সিজেন রেডি থাকবে, একটা অ্যাম্বুলেন্স অলওয়েজ রেডি থাকবে। ঢাকার বাইরেও সরকারি হাসপাতাল ও থানা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাঠানো হয়েছে টিকা সহ প্রয়োজনীয় সামগ্রী। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোকে আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যে অ্যাপ আছে, অ্যাপে রেজিস্ট্রেশন সুরক্ষা অ্যাপ, রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কার্যক্রম চলছে। অনলাইনে নিবন্ধন অনুযায়ী দেওয়া হবে টিকা, তবে কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক ও সম্মুখ যোদ্ধারা পাচ্ছেন করোনার টিকা। প্রত্যেকটা টিমের জন্য ইন্ডিভিজুয়ালি যে ব্যবস্থাপনা, যে তার সেখানে টেবিল কীরকম থাকতে হবে, টেবিলের উপর কোল্ড স্টোর, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সিরিঞ্জ থেকে শুরু করে ভ্যাকসিন কিভাবে রাখবে, প্রত্যেকটারই আসলে চেকলিস্ট দেওয়া আছে। এক একটা টিম এটা পারবে 100 থেকে 150 জনকে টিকা দিতে। এই ভ্যাকসিন তেমনভাবে কোনো জটিলতা সৃষ্টি করে না, এটা স্বাস্থ্য করোনা থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সাহায্য করবে। যার যখন সুযোগ আসবে ভ্যাকসিন গ্রহণ করে করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং সুরক্ষিত রাখে। 27 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর 26 জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। পরদিন ঢাকার 5 হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয় 541 জনকে। তাদের সবাই সুস্থ রয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নতুন বছরের 1 মাস পার হলেও অনেক শিক্ষার্থী এখনও বোর্ডের সব বই পাননি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে সরবরাহ না থাকায় বই দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন বছরেও পুরাতন বই এসব শিক্ষার্থীর হাতে। মলাট উল্টিয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার সুযোগ হয়নি তাদের, তাই মন খারাপ। আমি এখনো নতুন বই পাইনি, পুরান বই দিয়ে লেখাপড়া করতেছি। এমন আমি ফেল করেছি। কেন মনে হয়? এর কাছে বই দেয় নাই। 2010 সাল থেকে বছরের শুরুর দিন প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই দিয়ে আসছে সরকার, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয় বই উৎসব। তবে 1 জানুয়ারি থেকেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার কার্যক্রম শুরু হয়।
12 দিনের মধ্যে প্রায় 4.25 কোটি শিক্ষার্থীকে 34 কোটি বই দেওয়ার কথা, কিন্তু 1 মাসের বেশি সময় পার হলেও ঢাকার অনেক স্কুলেই নতুন বই পায়নি শিক্ষার্থীরা। সংকট বেশি মাধ্যমিক স্তরে। আমাদের 4টা বই আমি 5টা পেয়েছি। আমরা ক্লাস 9C-তে বই পাইছি বাংলা সাহিত্য, গণিত, ইংলিশ ফার্স্ট পেপার আর ধর্ম। এখন তেমন আনন্দ হচ্ছে না, আগের বছর যতটা আনন্দ ছিল, কেননা নতুন বই পড়ার একটা উৎসাহ ছিল। করোনায় দীর্ঘদিন গৃহবন্দী শিক্ষার্থীরা এমনিতেই রয়েছে মানসিক চাপে। এ অবস্থায় নতুন বই তাদের লেখাপড়ায় মনোযোগ বাড়াতে বলে মনে করছেন অভিভাবকরা। আমার ছেলে এবার ক্লাস 9-এ অনলি মাত্র 2টা বই পেয়েছে। সব বই পাইনি বিধায় বাচ্চাদেরকে ওভাবে ধরাতেও পারছি না। মানে বেশ কিছু বই আছে যেটার সঙ্গে একটা রিলেটিভ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বইয়ের খোঁজ নিতে প্রায় শিক্ষার্থীরা স্কুলে আসছেন। তবে কবে নাগাদ বই পাওয়া যাবে এ তথ্য দিতে পারেননি শিক্ষকরা। এই মুহূর্তে ক্লাস 8-এর তথ্য প্রযুক্তি বইটা এখনো পাইনি, ক্লাস 7-এও। আর নবম শ্রেণীর মধ্যে সায়েন্স গ্রুপের কয়েকটা বই, কেমিস্ট্রি, বায়োলজি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান। সকল বই অধিকাংশ চলে গেছে, সবগুলো থানা হয়তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায় নাই। আমরা খোঁজ নিচ্ছি, তাহলে স্কুল খোলার আগেই যাতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছায় সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এইচএসসিতে অটো পাস নয়, বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, করোনা মহামারীতে শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে তা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূরণ করা সম্ভব। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষম ও স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে এবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। কেউ কেউ এ বিষয়ে প্রশ্ন তুললেও পরীক্ষার বিকল্প কি করা যেত তার কোনো পরামর্শ ছিল না। তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার উত্তম পদ্ধতি বেছে নিয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন প্রেক্ষাপটে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে আয়োজন করা হলো এ বিষয়ের উপর ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের হতাশার কিছু নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ ব্যবস্থাপনায় তাদের শিক্ষার ঘাটতি পূরণ করা হবে। পর্যায়ক্রমে সতর্কতার সাথে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। এটি এই শিক্ষার্থীর অর্জিত ফল, সেটির ভিত্তিতেই মূল্যায়ন করা হলো। সুতরাং এটি যতটুকু সে আজকের উচ্চতর স্তরে বা শ্রেণীতে পেল, সেটি তারই অভিজ্ঞতা, তারই দক্ষতার প্রতিফলন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সনদের জন্য শুধু শিক্ষা গ্রহণ না করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খরচ কমানোর দিকে বিশেষ নজর দিতে হবে। করোনাকালে এখন এই যে ভর্তি যুদ্ধে আমাদের শিক্ষার্থীদের অবতীর্ণ হতে হবে, তাদের মধ্যে অনেকেই হয়তো উচ্চ শিক্ষা এমনকি কারিগরি শিক্ষাও ভর্তি হবার সুযোগ নাও পেতে পারে। সে কারণে আমরা দাবি রাখতে চাই সরকারের কাছে যে কোনোভাবেই হোক একটা তহবিলি গঠন করে, সেটা বিশ্ব ব্যাংকের কাছ থেকে হতে পারে, এডিবির কাছ থেকে হতে পারে, আমাদের কোনো ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে হতে পারে, নিয়ে যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থায়ন করা যেতে পারে, যে তারা তাদের ক্লাসরুম বাড়াতে পারে, তারা তাদের স্ট্রাকচার ফ্যাসিলিটি বাড়াতে পারে, তারা তাদের শিক্ষক নিয়োগ বাড়াতে পারে, বাড়িয়ে যাতে আমাদের সকল শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেওয়া যায় সে চিন্তা করা যেতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের বিশেষ অভিযানে ৩০০রও বেশি বখাটেকে আটকের পর হাতিরঝিলে কিছুটা স্বস্তি ফিরেছে। আগের মতো উৎপাত নেই রাজধানীর জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রে। তবে সাদা পোশাকের পুলিশ এখনও আছে সেখানে। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। হাতিরঝিলের এই ছবি বলে দেয় ইট সুরকির ঢাকা শহরে এ এক অনন্য স্থান, যেখানে ছুটি বা অবসরে স্বস্তির সুবাতাস খোঁজেন নগরবাসী। 2013 সালে হাতিরঝিল উন্মুক্ত হবার পর থেকেই তা লাখো মানুষের আকর্ষণের কেন্দ্র হয়েছে।
কিন্তু দিনে দিনে অস্বস্তি বেড়েছে এই বিনোদন কেন্দ্রে। রাতে ছিনতাইকারী, দিনে বখাটের উৎপাতে হাতির ঝিলে চলাচলই কঠিন হয়ে পড়ে। যাদেরকে দেখে মনে হয় তারা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, বাট স্টিল একটা মেয়ে যখন পাশ দিয়ে হেঁটে যায় তারা অনেক উল্টাপাল্টা কথা বলে। দেখা যায় আমার বাবা মার সাথে আসলেও মানে তারা সাইড দিয়ে টিচিং টাইপের কথাবার্তা। একটা ভালো পরিবেশ, আনন্দ করবে, ফ্যামিলি নিয়ে আসবে মানুষ, ওই সিচুয়েশনটা তো নাই এখন এই জায়গায়। ছোট ছোট গ্রুপ আকারে এখানে চলাফেরা করতো এবং তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক, আচার আচরণ খুব স্বাভাবিক, খুব বেশি স্বস্তিকর ছিল না। সম্প্রতি বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সচেতন এক নাগরিকের অভিযোগ পৌঁছে পুলিশ হেডকোয়ার্টারে। তারপর ২৬ জানুয়ারি থেকে চলছে লাগাতার অভিযান। এতে ৭ দিনের অভিযানে আটক করা হয়েছে ৩৪৩ জন বখাটেকে। আমরা এটা নিয়মিত আমাদের এই অভিযান চলবে এবং যতদিন পর্যন্ত এই সুন্দর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা এই অভিযান পরিচালনা করব। পুলিশ জানায় সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশেই হাতির ঝিলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বখাটেরা আটক হলেও সেখানে সাদা পোশাকে পুলিশ নজরদারি রাখছে বলেও জানান কর্মকর্তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র ফজলে নূর তাপসের নির্দেশনা মানছে না ময়লা সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। ফলে রাজধানীর এই অংশে গৃহস্থালী ময়লা আবর্জনা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাসাবাড়ির ভেতর তৈরি বর্জ্যের স্তূপে অসহনীয় হয়ে উঠছে পরিবেশ। ফজলে রাব্বির রিপোর্টে বিস্তারিত। মেয়রের নির্দেশনা অনুযায়ী দিনের আলোয় গৃহস্থলী আবর্জনা সংগ্রহ কিংবা সেকেন্ডারি ল্যান্ডিং স্টেশনে ফেলতে পারবে না ময়লা সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। রাতে নির্দিষ্ট সময় বাসাবাড়ি থেকে ময়লা নিতে হবে তাদের। বিনিময়ে প্রতি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ ১০০ এবং রেস্তোরাঁ থেকে ৩০ টাকা নেওয়ার কথা। পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব তাদের, কিন্তু এর কোনোটিই মানছে না বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো। ১টা বাজে আইয়া ধরেন হেইফোন নামাইতে আমার উপরে ৪টা ৪:৩০ বাজে যায়। ময়লা সকালে নে, দুপুরে নে, রাত্রে ৯টা বাজে নে। শুক্রবার সারাদিন রাজধানীর শুক্রাবাদ, তল্লাবাগ, গ্রিন রোড, কলাবাগান, জিগাতলা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় দিনে দুপুরে ময়লা সংগ্রহ ও পরিবহন করতে দেখা গেছে। ধানমন্ডিয়া সেন্ট্রাল রোডে ২ দিনের জমে থাকা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা ক্ষোভ জানালেন। আমাদের নকও করে না, বুঝছেন, ৩-৪ দিন হয় এই ময়লা বাসার ভিতরে। কালকে আমরা আসেনি, গতকালকে, আজকে এসে 12টার দিক। গাড়ি কাজ করছি, রং করাইছি, নাম লিখছি, মানে ওয়ার্ডের নাম লিখছি, এই কারণে আসতে পারি না। মেয়র সাহেব তো আর এগুলো দেখে না সবকিছু। ময়লা সরাতে জোর করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও আছে নগরবাসীর, কিন্তু ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তারা। হোটেল রেস্তোরাঁয় ময়লা সরাতে মাসে ৩০ টাকা নির্ধারণ থাকলেও নেওয়া হচ্ছে ২৫০০ টাকা পর্যন্ত। প্রতি মাসে ৩০০ টাকা নেয়। কোনোদিন দেখা যায় 10টা বাজে, কোনোদিন 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, আবার মাঝে মধ্যে আর গ্যাপও দেয়। এই কত করে নেয় আপনার কাছে ময়লা? ২৫০০ টাকা। ময়লা সংগ্রহের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কেউই এসব অভিযোগের জবাব দিতে চাননি। তবে দক্ষিণ সিটির কাউন্সিলররা জানালেন বর্জ্য ব্যবস্থাপনা চলছে নগর ভবনের নির্দেশনা মেনেই। বাসার থেকে বিকেলে চলে গেছে, গোলটা লক করা, তার ময়লাটা নিতে পারছে না কিন্তু আমাদের লোকজন, তখন সেই কিন্তু বলে আইসে আমার ময়লা নিচ্ছে না, কিন্তু তার ঘরে তো ময়লা সে নিজে রেখে তালা হয়ে চলে যাচ্ছে, তাহলে তার ময়লাটা নিবে কিভাবে? ১০০ টাকা করে নিলে তার যে খরচ হয় তার চেয়ে অনেক পরিমাণ কিন্তু মুনাফা করে, লাভ করে। তো সেই ক্ষেত্রে এখন যদি একটি লোকের বাড়িতে সে ১-২ দিন না যায়, উনি কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে অবহিত করতে পারেন, পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে আমাকে অবহিত করতে পারেন। দায়িত্ব নেওয়ার পরই দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও সুশৃঙ্খল করতে উদ্যোগ নিয়েছিলেন মেয়র ফজলে নূর তাপস। বেশ কিছু জটিলতা থাকলেও একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী পাওয়ার আশায় নগর পিতার নতুন সব নির্দেশনা মেনে চলতে চাইছিলেন নগরবাসী, কিন্তু ব্যবস্থাপনা তদারকির অভাবে সেসব উদ্যোগ ভেস্তে যেতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি অহেতুক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস আর সহিংসতা ছড়ানো। রাজধানীতে নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন উগ্রতার পথ বেছে নিচ্ছে। বিএনপি একদিকে প্রগতির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আবার অপরদিকে স্বাধীনতা বিরোধীদের আগলে রাখতে চায়। জনবিচ্ছিন্ন কিছু নেতা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাথে নিয়ে যে ফ্রন্টই করুক, অতীতের মতো এবারও তা ব্যর্থতা নতুন উদাহরণ
তৈরি করবে বলে দেশের মানুষ মনে করে। দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তির দাবিতে আগামী সোমবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনসমর্থনহীন একটি মাফিয়া চক্র দেশ চালাচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তিনি। সন্ত্রাস এক দশক ধরেই বাংলাদেশের নিজস্ব ভূমিতে গণতন্ত্রের শিকড় যাতে না গজাতে পারে এজন্য আওয়ামী সরকার সকল শক্তি নিয়োগ করেছে। গুম, বিচার বহির্ভূত হত্যা ও লাখো লাখো মিথ্যা মামলা ছড়াছড়ি শুধু নয়, অমানবিক নিষ্ঠুরতার সীমাহীন আবর্তের মধ্যে দেশকে ঠেলে দিয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। মমিনুলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯৪ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন মুমিনুল ও মুশফিক। চতুর্থ উইকেটে তারা দলের স্কোরে ৪০ রান যোগ করেন। সাজঘরে ফেরার আগে মুশফিক ৪৮ বলে করেন ১৮ রান। পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ১৩৩ রান যোগ করেন মুমিনুল। এরই মাঝে টাইগার অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি। চট্টগ্রামে এটি তার ৭ম সেঞ্চুরি। এতে দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন মুমিনুল। দলীয় ২০৫ রানে সাজঘরে ফেরার আগে লিটন দাসের ব্যাট থেকে আসে ৬৯ রান। এরপর মুমিনুল ১১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে ২৫৯ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রংপুরে দেশের প্রথম হাইটেক ডেইরি ফার্ম স্থাপন করেছে ইয়ন গ্রুপ। হাতের স্পর্শ ছাড়াই অটোমেটেড মেশিনে দোয়ানো এ ফার্মের দুধ বাজারজাত হচ্ছে অনলাইনে। দেশজুড়ে এ ধরনের খামার তৈরি ও ব্যবস্থাপনায় সহযোগিতায় আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শাহ রেজাউল করিম। সেখানে কিন্তু হাইটেক ডেইরি ফার্ম এবং হাই কোয়ালিটি মিল্ক প্রোডাকশন এই ধরনের প্রজেক্টের মাইলফলক হিসেবে কাজ করবে। এই সেক্টরের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে যেভাবে জড়িত আছেন তাদের রাষ্ট্রের পক্ষ থেকে সকল সহায়তা দেওয়া হবে। যারা অর্থনৈতিকভাবে বিনিয়োগ করতে চান তাদেরকে স্বল্প সুদে সহজ শর্তে লোন দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে অং সান সুচি সহ বাকি নেতাদের মুক্তি দাবি ও বিক্ষোভ দমনে ফেসবুকের পর টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর দেশটির নাগরিকরা টুইটার এবং ইনস্টাগ্রামে প্রতিবাদ জানাতে সক্রিয় হয়ে ওঠায় এই পদক্ষেপ নেয় সামরিক সরকার। দেশটির প্রধান ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান টেলিনর এ খবর নিশ্চিত করেছে। তবে ভার্চুয়াল জগতে আন্দোলন চালিয়ে যেতে বিভিন্ন ভিপিএন সার্ভার ব্যবহার করছে প্রতিবাদকারীরা। গত সোমবার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সোচ্চার হয়ে ওঠে দেশটির জনগণ। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলটির নেতাদের মুক্তির দাবিতে অসহযোগ আন্দোলনে নামে চিকিৎসক ও শিক্ষক শিক্ষার্থীরা। এবার পার্টিস খেলার খবর। অধিনায়ক মুমিনুল হকের ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় লিড নিয়েছে বাংলাদেশ। এই সেঞ্চুরিতে মুমিনুল দেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হলেন। এই রেকর্ড গড়তে তামিম ইকবালকে পেছনে ফেলেন তিনি, জানাচ্ছেন পরাগ আরমান। চট্টগ্রামে খেলতে নামলে মুমিনুল হকের ব্যাট যে সেঞ্চুরির সৌরভ ছড়ায় তা আরও একবার দেখা গেল। ক্যারিবিয়ান স্পিনার কর্নওয়েলের বল পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েই ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। ১৭৩ বলে ৯ বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নেন তিনি। সাগরিকায় টাইগার অধিনায়কের এটি ৭ম সেঞ্চুরি। সেই সঙ্গে টেস্টে এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরিও। এর আগে গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
টেস্টে সেঞ্চুরির সংখ্যায় তামিম ইকবালকে স্পর্শ করেছিলেন 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়ে। এরপর করোনা ভাইরাসের কারণে ক্রিকেট থেকে বিরতি। সেই বিরতির পর টেস্টে ফিরেই নিজের 41তম টেস্টে তামিম ইকবালকে টপকে যান মমিনুল হক। অবশ্য আগের দিনে 31 রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামেন মমিনুল। মুশফিকুর রহিমকে নিয়ে তিনি দলের স্কোরে যোগ করেন 40 রান। তারপর লিটন দাসকে সাথে নিয়ে জুটি করেন। তাকে সঙ্গী করে 50 তুলে নেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যান সেঞ্চুরির পথে। অবশেষে লাঞ্চের পর মমিনুল হক পান সেঞ্চুরির দেখা। তাতে তার ক্যারিয়ারে 10 সেঞ্চুরির 7টি এই চট্টগ্রামে। এক ভেন্যুতে 11টি সেঞ্চুরি করে এই তালিকায় সবার ওপরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কাল থেকে সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু, 1000-এরও বেশি কেন্দ্র প্রস্তুত। নতুন বছরের 1 মাস পার হলেও বোর্ডের বই পায়নি অনেক শিক্ষার্থী, লেখাপড়া বিঘ্নিত। হাতিরঝিলে 300-রও বেশি বখাটে আটকের পর বিনোদন প্রেমীদের স্বস্তি, উৎপাত ঠেকাতে থাকবে সাদা পোশাকের পুলিশ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র তাপসের নির্দেশনা মানছে না কেউ, গৃহস্থালী ময়লা আবর্জনা নিয়ে বিপাকে দক্ষিণ সিটির মানুষ। এবং চট্টগ্রামে 394 রানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।